আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য ভালোবাসা দোয়া রইল। প্রিয় দর্শক, খুব সংক্ষিপ্ত লাইভটি করতে চাই। এই মুহূর্তে আমার স্টুডিওতে বিদ্যুৎ নেই। একটা গান শুনেছিলাম, খাম্বা আছে বিদ্যুৎ নাই, নাকি এরকম একটা গান সেদিন শুনছিলাম গাড়িতে বসে। বিদ্যুৎ মোটামুটি ভালোই আসা যাওয়া করছে। সব দোষ ছিল হাসিনার, এখন আর কারো দোষ নাই। বিদ্যুৎ থাকলে কি আর না থাকলে কি, পুরোপুরি ব্যাকআপের উপরে আছে। প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবর, ইসরায়েল এবং আমেরিকা তবে কি ইরানের ফাঁদে পড়ে গেছে? এতদিন আমরা বলেছিলাম যে এই দুটো রাষ্ট্র ইরানকে ফাঁদে ফেলতে চাইছে এবং তারা যে যুদ্ধবিরতির জন্য আলোচনার টেবিলে বসছে বারবারই, সেখানে তারা নানান রকম ফাঁদ তৈরি করেছিল ইরানকে ফাঁদে ফেলতে। এই ফাঁদগুলোকে মোকাবেলা করে ইরান এখন পর্যন্ত টিকে আছে এবং ইরানকে এখন পর্যন্ত কোনো রকম ফাঁদে আটকাতে পারেনি এই দেশ দুটো। এবার ইরান নিজেই তাদের জন্য ফাঁদ তৈরি করেছে। দুর্দান্ত একটা ফাঁদের গল্প শোনাবো আজকে আপনাদের। প্রথম যে খবরটি দিয়ে শুরু করছি সেটা হলো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বুঝে গেছেন যে ইরানের সাথে তিনি আর লড়াই করে টিকতে পারবেন না, তাই তিনি লড়াইয়ের বিকল্প আলোচনা টেবিলে থাকতে চান এবং আলোচনার মাধ্যমে একটি বিজয় খুঁজে সে বিজয়টির মাধ্যমে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাতে চান যে আমি বিজয় লাভ করেছি, তোমরা আমার উপর ভরসা রাখো এবং আমাকে আগামীতে আবারও প্রেসিডেন্ট বানাও। কিন্তু মিস্টার নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি চাইছেন ভিন্নটা। তিনি চাইছেন লড়াইটা হোক এবং মার্কিন অন্যতম পাওয়ারফুল পলিটিশিয়ান লিন্ডসে গ্রাহাম তিনিও চাইছেন যুদ্ধটা হোক। কংগ্রেসম্যান যারা ইহুদি স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন, যারা ইসরায়েলের মদতপুষ্ট, তারা ট্রাম্পের উপর ব্যাপক চাপ তৈরি করছেন আর বলছেন, মিস্টার ট্রাম্প তুমি ভুল করতে যাচ্ছ। তুমি ইরানের কাছে তোমার পরাজয় মেনে নেওয়ার অর্থ হলো এই যুদ্ধে ইরান বিজয় লাভ করছে, তুমি হেরে গেছো। তুমি ইরানকে ছাড় দিও না, তুমি ইরানের উপর আবারও অ্যাটাক শুরু করো, তুমি ইরানের নিউক্লিয়ার ধ্বংস করো, ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস করো, হরমুজ থেকে তার ক্ষমতা ধ্বংস করো। এই কথাগুলো যারা বলছেন তারা অনেকেই রিপাবলিকান শিবিরের নেতা এবং ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী নেতা। কিন্তু ট্রাম্প এই বক্তব্যের এখন আর কান দিচ্ছে না, কারণ বিগত কয়েকদিন তিনি বুঝতে পেরেছেন তার রাজনীতিকে তলানিতে ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল এবং তার স্বার্থ সংশ্লিষ্ট মার্কিনীরা, পাশাপাশি নেতানিয়াহু এবং মোসাদ। মোসাদের একটি তথ্য এভাবে লিক হয়েছে, মোসাদ চেয়েছিল ইরানের মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির মতো তার ছেলে মুজতবা খামেনিকেও হত্যা করবেন। তো এই জন্য নেতানিয়াহুর নির্দেশে মোসাদ একটা বড়সড় ফাঁদ তৈরি করেছিল। সে ফাঁদটি কিরকম ছিল, যে আলোচনার টেবিলে যখন বসবে ইরান, তখন এই দখলদার রাষ্ট্রটির গোয়েন্দা বাহিনী যারা ইরানের মধ্যে অ্যাক্টিভ আছে, তারা চেষ্টা করবেন মুস্তফা খামেনির অবস্থানটাকে কনফার্ম করা, কোথায় তিনি আছেন, কিভাবে আছেন, তার অবস্থা কি এবং তার সঙ্গে আইআরজিসির কারা কারা যোগাযোগ রাখছেন। তো মোসাদ মুস্তফা খামেনির অবস্থানটাকে কনফার্ম করার জন্য তাদের বিভিন্ন ইউএন ইন্টেলিজেন্স ইউজ করেছে এবং তারা বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করেছে, উপগ্রহ ইউজ করেছে, পাশাপাশি ইরানে থাকা তাদের প্রচুর সংখ্যক এজেন্টকে ব্যবহার করেছে। যেমন তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে হত্যা করতে পেরেছিলেন 28 ফেব্রুয়ারি এবছরের, এবং যার মাধ্যমে যুদ্ধটা শুরু হয়। সেই সময় আহত হন মুস্তফা খামেনি, তার মা মারা যায়, তার বোন মারা যায়, বোনের সন্তান মারা যায়, ভগ্নিপতি মারা যায়, তার বাবা অর্থাৎ আলী খামেনিও মারা যান। কিন্তু বেঁচে যান ভাগ্যক্রমে মুস্তফা খামেনি। হয়তো এখানে আল্লাহ কোনো বড় পরিকল্পনা রেখেছেন তাকে ঘিরে। মুস্তফা খামেনিকে
ধরার জন্য বা তাকে টার্গেট শুট করার জন্য ওই দেশটির এজেন্সি, ওই দেশটির ইন্টেলিজেন্স, সর্বোচ্চ টিম প্রতি মুহূর্তে তাদের সকল সিস্টেমকে কাজে লাগিয়ে তাকে ধরার জন্য নানান ফাঁদে কাজ করছেন। কিছু কিছু মাধ্যম দাবি করছে যে ইরানের মধ্যে বিভিন্নভাবে আইআরজিসির ঘনিষ্ঠ সেজে, খামেনির ঘনিষ্ঠ সেজে, কিংবা ইরানের মিত্র হুতি, হিজবুল্লাহ, ইরান, চীন কিংবা রাশিয়ার খুব কঠিন বা খুব ক্লোজ মিত্র সেজে অনেক ইন্টেলিজেন্স ইরানের মধ্যে কাজ করছে, যারা কোনো না কোনোভাবে জানার চেষ্টা করছেন মুস্তফা খামেনি কোথায় আছেন। তো মুস্তফা খামেনি তাকে এই সমূহ বিপদ থেকে রক্ষার জন্য তিনি তার অবস্থানকে প্রতি মুহূর্তে পরিবর্তন করেন এবং তিনি খুব সাধারণ বা খুব অসাধারণ কোনো একটা স্পটে নিজেকে আটকে রেখেছেন। অর্থাৎ হয়তো তিনি এমন একটি জায়গায় আছেন যেটা আমেরিকা এবং ইসরায়েলের কল্পনার বাহিরে। হয়তো তিনি এমন একটি জায়গায় আছেন যে জায়গাটিতে সাধারণ বা অসাধারণ কারো প্রবেশ নিষেধ, সবার প্রবেশ নিষেধ। কয়েকটি সূত্র দাবি করছে মুস্তফা খামেনি তিনি তার তথ্য বা নির্দেশনা যে কাগজে লিখে পাঠান, সেখানে তার আংটির মোহর, যেটা ওসমানী সালতানাত বা উমাইয়া সালতানাত বা খোলাফায়ে রাশিদিনরা ব্যবহার করত, সেই আংটিটির কোন একটি ছাপ ব্যবহার করে সেখানে নির্দেশনা পাঠান চিরকুটের মাধ্যমে। সেটিকে সিলগালা করে একটি খামে নেওয়া হয়, তার বিশ্বস্ত লোক সেটিকে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এভাবে 8-10টি লেয়ারে সেটিকে মূল ব্যক্তির কাছে পাঠানো হয়। তিনি ইরানের খুব গুরুত্বপূর্ণ আর অগুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি অনেকের সাথে দেখা করেন না, প্রয়োজন ব্যক্তি রেখে কারোর সাথে দেখা করেন না। আবার দেখা করার প্রয়োজন হলে তিনি নিজে বেরিয়ে আসেন ছদ্মবেশে এবং দেখা করে তার কাজটি শেষ করেন। কারণ তিনি জানেন এই দেশটির ভেতরে, মানে ইরানের ভেতরে প্রচুর বিদেশি এজেন্টরা আছে তাকে হত্যার জন্য। যেমনি তার বাবাকে হত্যা করেছে, যেমনি ইরানের গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান এবং সামরিক ব্যক্তিত্বদের হত্যা করা হয়েছে, ঠিক তেমনি তাকে হত্যা করবে। এবং তিনি আগামীতে যে কোনো সময় মারা যেতে পারেন, শহীদ হতে পারেন জেনে কয়েক স্তরে নেতৃত্ব তৈরি করে দিয়েছেন। যেমনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পরে কে কোথায় বসবেন একটা পুরো কাঠামো তৈরি করেছেন, ঠিক একইভাবে মুস্তফা খামেনি ওই কাঠামোটি তৈরি করে দিয়েছেন। সে সূত্রটি আরো বলছে মোসাদ বা ইসরায়েল তাকে ধরার জন্য যে পরিমাণ ফাঁদ তৈরি করেছে, সেই ফাঁদকে ডবল ফাঁদের মধ্যে আটকে ফেলেছে ইরানের স্পেশাল টিম। অর্থাৎ তারা কোনোভাবেই মুস্তফা খামেনির কোনো তথ্য লিক হওয়ার সুযোগ দিচ্ছে না। তারপরও ইরান জানে তার দেশের মধ্যে প্রচুর বিশ্বাসঘাতক আছে, মীর জাফর আছে, মীর সাদেক আছে। তো এই ব্যক্তিদেরকে ধরার জন্য ইরান কাজ করছে। ইরান কখনো কখনো মোসাদের বিভিন্ন এজেন্টদেরকে ট্র্যাপে ফেলে তারা এই কাজগুলো করছে। এবং ইরান এ পর্যন্ত কয়েক শত মোসাদ এজেন্টকে ফাঁসিও দিয়েছে বিভিন্ন ট্র্যাপে। ধরেন যারা মুস্তফা খামেনিকে ধরতে চান তাদেরকে কিছু সূত্র দিয়ে মুস্তফা খামেনির কাছে আনার নাম করে তারা বিভিন্ন জালে আটকে ফেলছেন। সিআই বলি, মোসাদ বলি, তাদেরকে ইরান ধরেন ইরানের ইন্টেলিজেন্সের কোনো ব্যক্তির মনে হয়েছে এরা মোসাদের সদস্য বা আমেরিকান গোয়েন্দা সংস্থার সদস্য, তারা খামেনির ছেলেকে ধরতে, মুস্তফাকে ধরতে বা আইআরজিসির কোনো কমান্ডারকে ধরতে চায়, তাদেরকে উল্টো ট্র্যাপে ফেলছে ইরান। ফেলে তাদেরকে টেনে টেনে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন এবং মেরে দিয়েছেন। এনকাউন্টারে মেরেছেন, বিচারের নামে মেরেছেন, মেরে দিয়েছেন। তো এক কথা ইরান এই দুটো রাষ্ট্রকে নতুন ফাঁদে ফেলেছেন। আসলে এবার গুরুত্বপূর্ণ আরো খবরে, ইরানের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলোর উপর ট্রাম্প মুসলিম বিশ্বের মোড়লদের সাথে আলোচনা করেছেন। আমি এই খবরটি আপনাদের গতকালকে দিয়েছি, আজকে সকালেও দিয়েছি। সেই দেশগুলোর নামও বলেছি, নতুন করে বলতে চাই না। এবং সেই দেশগুলোর কাছে ট্রাম্প আবদারও করেছেন যে ইরানের সাথে আমাদের আলোচনা চূড়ান্ত হবার পর মুসলিম বিশ্বের এই দেশগুলো ইরানকে যেন তসলিম করে, অর্থাৎ ইরানকে যেন স্বীকৃতি দেয়, আব্রাহাম অ্যাকর্ডে যেন তারা নাম লিখায়। এর মধ্যে সৌদি আরব সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরব বলছে যে কখনো এটি সম্ভব নয় যতক্ষণ না ইসরায়েলের পরিকল্পনা আমরা স্পষ্ট হতে পারি
কারণ ইসরায়েল যতদিন ফিলিস্তিনের উপর জুলুম করবে ততদিন তাদের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক হতে পারে না। কে বলছে? সৌদি আরব। এবং ইরানের মতো দেশ বলে দিয়েছে, ইরানের মতো দেশকেও আমেরিকার বা ট্রাম্প চাইছে যেন এই আব্রাহাম অ্যাকর্ডে তারা নাম লিখায়। আহা কি পিডিতি! ইরান যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, সে দাবিটিও করছেন ডোনাল্ড ট্রাম্প। তো এই পরিস্থিতির মধ্যে মিস্টার নেতানিয়াহু তার এক মহাপরিকল্পনা আবারও ফাঁস হয়েছে। সেটি কি? ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছে যে যদি ইরানের সাথে আমার আলোচনা সফল হয়, শর্ত মেনে নেয়, তাহলে তুমি মুসলিম বিশ্বের স্বীকৃতি পাবে, আমি তোমাকে সেদিকে নিয়ে যাব, এটি আমার তোমার জন্য ওয়াদা। ধরেন ট্রাম্প বলছে। নেতানিয়াহু তো আসলে স্বীকৃতির চেয়ে বড় তার গ্রেটার ইসরায়েল তৈরির প্ল্যান এবং মধ্যপ্রাচ্যে কি বলবো তাদের সেই মাসিহাকে ফিরিয়ে আনার মূল পরিকল্পনা। তো বলা হচ্ছে ইরানের যেই খেলাটি চলছে এই মুহূর্তে হরমুজ প্রণালী এবং নিউক্লিয়ার ইস্যু, ডোনাল্ড ট্রাম্পকে ইরান যে বলে দিয়েছে যে এই দুটো ইস্যুতে তোমাকে আমি কোনো প্রকার ছাড় দিতে পারি না, পারবো না, দেব না। তো এই ক্ষেত্রে তুমি কি করতে চাও করো, আক্রমণ করলে করো, আমি রেডি। আর তুমি যদি আলোচনা করে একটা সমাধানে আসতে দাও তার জন্য আমি রেডি, কিন্তু হরমুজে আমি টোল নেবই। নিউক্লিয়ার ব্যাপারে ইউরেনিয়াম যেটা আমার কাছে আছে এটা আমি তোমাকে দেবো না, কাউকে দেবো না। তো ট্রাম্প তাহলে কি করবেন? ট্রাম্প তো যুদ্ধ সরিয়ে দেবেন। যুদ্ধের বদলে গোপনে ট্রাম্পের মধ্যস্থতাকারী যে দেশটি আছে তারা ইরানকে বলছে যে এইভাবে না করে চলো আমরা একটু ঘুরিয়ে পিছিয়ে অন্য কিছু করি। কি? তুমি ঘোষণা দাও তুমি টোল নেবে না, তুমি হরমুজ প্রণালী এবং ওমান সাগরের এখান দিয়ে যে আন্তর্জাতিক জাহাজগুলো চলাচল করবে এদেরকে একটি পরিবেশগত বিল ধরিয়ে দাও। এখান থেকে প্রচুর জাহাজ যাবে, তেল ফোরাবে, গ্যাস নষ্ট হবে, এটা হবে, সাগরের পরিবেশ বা স্থানীয় পরিবেশ নষ্ট হবে। এই বিষয়গুলোকে নিরাপত্তা এবং এই অঞ্চল দিয়ে যে জাহাজগুলো যাবে তাদেরকে সামরিক নিরাপত্তা, এরকম বিভিন্ন, যেটা আমাদের ঢাকা শহরের বাড়িতে দেখবেন বাড়ি ভাড়ার পাশাপাশি তারা একটা নতুন বিল নেয় 10,000 15,000 টাকা করে। বলেন কি সেটা? সার্ভিস চার্জ। এই সার্ভিস চার্জের নাম করে ইরান সেখানে একটি টোল নেবে। তো এটি ইরানকে শিখিয়েছে কোন একটি রাষ্ট্র, বলছে যে তুমি, হতে পারে সেটি শিখেছে তুরস্ক, হতে পারে সেটি শিখেছে পাকিস্তান, আমার মনে হয় না এটি শেখাতে পারে চীন। কারণ চীনের শি জিনপিং ট্রাম্পকে বলছে আমি তো হরমুজ প্রণালীতে টাকা দেই না, বাট আমি ইরানকে একটি সার্ভিস চার্জ দেই যে এই অঞ্চল দিয়ে যাওয়ার জন্য তাদের কিছু বিষয় আমরা ব্যবহার করি যেটার জন্য তাদেরকে একটা সম্মানই দেওয়া উচিত। এটি ঘুরে ফিরে টোল। ইরান বলছে ইরান বলছে যে আমাদেরকে তোমরা এই জিনিসটা দিবা, এইখানে যে পরিবেশ নষ্ট হবে, এখানে যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এখানে যে ব্লাব 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 করতে হবে, এটার জন্য একটা চার্জ। এক নিউক্লিয়ার ইস্যুতে 30 থেকে 60 দিন পরে তারা আলোচনা করবে। আমার তো মনে হয় 30-60 দিনের মধ্যে নিউক্লিয়ার যেটা বানানোর কাজ সেটা হয়ে যাবে, অথবা বানানো হয়ে গেছে, বাকি কাজগুলো পারফেক্টলি করতে চায়। এখন যে বিষয়টি তৈরি হচ্ছে যে ইরান কোনোভাবে এই দুটো শর্ত থেকে বেরোবে না। আবার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলছে যদি ইরান আমার কথা রাজি না হয় তুমি আক্রমণ করে দিও, আমি তোমার পাশে আছি, বাট আমি একটু চাপে আছি, ভিতরে বাইরে আমার উভয় সংকটে আছে, কষা চলছে, আমার কষা টয়লেট হচ্ছে না ঠিক মতো। তো এই ক্ষেত্রে এখন ট্রাম্প চাচ্ছু আর কি আসলে মহা একটা মাইনকা চিপার মধ্যে আছে। তো সবকিছুর পরেও আসার কথা হলো যে দুই দেশের মধ্যে আলোচনাটা চলছে, আরো আলোচনা হবে, এবং মুসলিম বিশ্ব ইসরায়েলকে স্বীকৃতির পক্ষে নয় এটিও ট্রাম্প বুঝে গেছেন। ট্রাম্পকে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। আব্রাহাম অ্যাকর্ডে মুসলিম বিশ্ব নাম লিখাবে না, এটি আপাতত না, মোটামুটি আমেরিকার শর্ত তারা রাজি না। আবার আমেরিকা যদি আক্রমণ করে আরব বা গালফ কান্ট্রি সম্পৃক্ত হচ্ছে না, বা গালফ কান্ট্রি বলে দিয়েছে যে তারা এই সুযোগটি দেবে না আমেরিকাকে আক্রমণ করতে, এখানেও ইরানের জন্য একটা প্লাস পয়েন্ট। সবকিছু মিলে ইরানের জন্য সবটাই প্লাস পয়েন্ট। আমেরিকার কয়েকটি গণমাধ্যম দাবি করেছে শেষ পর্যন্ত ট্রাম্প সবকিছু মানে ঘোলা করে সেই ঘোলা জলই খেতে গেল, বা ঘোলা জলই খেলো। গাদা যেমন জল ঘোলা করে খায়, ট্রাম্পের অবস্থা সেরকমই হয়েছে। কারণ ইরান তার সিদ্ধান্ত থেকে এক চুল সরেনি, কিন্তু ট্রাম্প বারবারই হুমকি দিচ্ছেন, কিন্তু নিজেই আবার লাইনে এসে ইরানকে বলছে বাবা আমার কথাটা মানো, নতুবা আমার তো সব শেষ।
এখন ইসরায়েলকে ট্রাম্প বলছে যে তুমি ফিরে যাও, তুমি আর লেবাননে হিট করো না, ওখানে হিট করো না, ওখানে হিট করো না, তুমি ফিরে যাও। একটা আলোচনা চলছে, এটার মাধ্যমে আমি তোমাকে মুসলিম বিশ্বকে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে তোমাকে স্বীকৃতির ব্যবস্থা করে দেব। তো এই একটি আশ্বাসের নেতানিয়াহু কি করবে সেটা সামনের দিন বলা যাবে, বাট ইরান তার পরিকল্পনা এখন একদম কি বলবো সঠিক লাইনেই হাঁটছে। এবং ইরান ও ইরানের একজন খুব গুরুত্বপূর্ণ কয়েকজন ডেলিগেট তারা কাতার সফরে গেছেন এবং সেখান থেকে তারা একটা বড় রকম আর্থিক সুবিধা পেতে পারেন। কাতারে বলা হচ্ছে যে প্রায় 1 ডজন অথবা এরকম 10 থেকে 15 বিলিয়ন মার্কিন ডলার ইরানের অর্থ কাতার ফ্রিজ হয়ে আছে আমেরিকার নির্দেশের কারণে। সেই অর্থটা ফেরত আনার জন্য ইরানের স্পিকার, অর্থমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী, আরো কয়েকজন হাই অফিসিয়াল কাতার সফর করছেন। ইরান এখন একটা খুব ভালো পজিশনে আছে এবং পাকিস্তান ও ইরানের জন্য যথেষ্ট চেষ্টা করছে, তুরস্ক চেষ্টা করছে। সবকিছু মিলে মুস্তফা খামেনির রাজনীতির প্রজ্ঞার কাছে ইসরায়েল আমেরিকা আবারও ধরাশায়ী হয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।